আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার লিটন মাহমুদ আছি আপনাদের সাথে। তো দেখতেছেন এটা একটা ফুল চার্জিং সেকশনের ফুল একটা ডায়াগ্রাম, যে চার্জিং সেকশন শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত কাজ করে, যে একটা চার্জিং সেকশনে কতগুলো কম্পোনেন্ট থাকতে পারে, কতগুলো পার্টস থাকতে পারে, প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা লাইনের সম্পর্কে আজকে বলবো, যে কোন লাইন কিভাবে কাজ করে এবং কোন ফল্ট আসলে কোন লাইনের উপর কাজ করতে হইব। এই সম্পর্কে আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতেছেন এখানে শুরু থেকে যে বিভাস কানেক্টর আছে ওখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আমাদের সিপিইউ, ব্যাটারি কানেক্টর, পিএমআই বা ডিসি টু ডিসিআইসি, যে প্রত্যেকটা লাইন একটা চার্জিং সেকশনে যতগুলা ফল্ট আসতে পারে বা যতগুলা কম্পোনেন্ট লাগানো আছে, যতগুলা লাইন আছে, সে বিষয়ে আজকে যে কোন লাইন কিভাবে কাজ করে, কোন লাইনে কি পার্টস লাগানো আছে, কোন কোন ফল্টের জন্য কোন পার্টসটা আমার চেক করা উচিত, তো সে বিষয়ে আজকে একটা ছোট্ট একটা আলোচনা করব। তো ইনশাল্লাহ সবাই ফুল ভিডিওটা দেখবেন। যে অবশ্যই কোনো কিছু যদি বুঝে না আসে বা ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো ডিপ নলেজ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো প্রথম থেকে যদি আমরা শুরু করি, তো এখানে দেখতেছেন যে আমাদের যে বিটুবি কানেক্টর, এখানে মেন মাদারবোর্ডের যে বিটুবি কানেক্টর, মানে যে চার্জিং স্ট্রিপ বা চার্জিং লজিক বা চার্জিং সাববোর্ড যেটা আমরা জানি বা আপনারা জানেন, তো সেই সাববোর্ড থেকে যে 5 ভোল্ট আসে, সেই 5 ভোল্ট আমাদের মেন মাদারবোর্ডে আসে, মেন মাদারবোর্ডের এই বিটুবি কানেক্টরে আসে। এটা বিটুবি কানেক্টর বলার উদ্দেশ্য হচ্ছে যে বোর্ড টু বুট, বোর্ড টু বোর্ড কানেক্টর। তো বোর্ড টু বোর্ড কানেক্টরে যখন আমাদের এই 5 ভোল্ট আসে, তখন এই 5 ভোল্টের এই একই লাইনে দেখেন এখানে একটা ডায়োড লাগানো আছে, জিনা ডায়োড। এখানে একটা জিনা ডায়োড লাগানো আছে, আর এখানে একটা ক্যাপাসিটর লাগানো আছে, এখানে একটা 47 কিলো একটা রেজিস্ট্যান্স লাগানো আছে গ্রাউন্ডের সাথে। তো এখানে অনেকে কনফিউজ হয়ে যায় বা এখানে অনেকে ভুল করে, যে সন্দেহ করে যে এখানে মেন বিভাস লাইনে 47 কিলো ওহমসের এই রেজিস্ট্যান্সটা দিয়ে গ্রাউন্ড করা হয়েছে, তার মানে কি ভোল্টেজ গ্রাউন্ড হবে বা ড্রপ হবে কিনা, ওই সম্পর্কেও বলবো। তো এখানে আমি সর্বপ্রথম যে কি কি কম্পোনেন্ট লাগানো আছে ওই সম্পর্কে বলতেছি। তো দেখতেছেন একটা 47 কিলো রেজিস্ট্যান্স গ্রাউন্ডের সাথে সংযোগ আছে। তারপরে এখানে আছে একটা ডিভাইডার সার্কিট, যেটা এই ডিভাইডার সার্কিটটা হচ্ছে যেখানে R1 333 কিলো ওহমস আর আর টু লাগানো আছে 39 39 কিলো ওহমস, যেটা 39 কিলো ওহমস R2 ওটা আমাদের গ্রাউন্ডের সাথে লাগানো আছে, আর যেটা R1 333 কিলো ওহমসের সেটা আমাদের মেন বিভাসের সাথে এটা সিরিজে লাগানো আছে। তো সিরিজে এই যে ডিভাইডার সার্কিটটা, এটা সম্পর্কে বলবো যে এটাকে সংক্ষেপে কি বলে, এবং এখানে আরেকটা ডিভাইডার সার্কিট আছে যেখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে 10 কিলো ওহমস, যেটা চলে গেছে সরাসরি পাওয়ার আইসির ভিতরে। এই ডিভাইডার সার্কিটের আউটপুট চলে গেছে পাওয়ার আইসির ভিতরে। তো দেখতেছেন এখানে এটাও আমাদের প্রোটেকশনের কাজ করে, ক্যাপটাও প্রোটেকশনের কাজ করে। এখানে অনেকগুলো ক্যাপাসিটর লাগানো থাকতে পারে, যে আপনারা দেখবেন যে একই লাইনে অনেকগুলা ক্যাপাসিটর লাগানো থাকে। যে ক্যাপাসিটর গুলো লাগানো থাকে এই কারণে যে যেখানে যত ভোল্টের লাইন ওই অনুযায়ী তারা হিসেব করে ক্যাপাসিটর লাগানো থাকে প্রোটেকশনের লাইন। তো এখানে ইগোফ্যারাড, ন্যানোফ্যারাড, মাইক্রোফ্যারাড, যে অনেকগুলো ক্যাপ আপনারা দেখতে পাবেন। তো এখানে এই যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে, এই রেজিস্ট্যান্সটা লাগানোর একমাত্র কারণ হলো যে এখানে ফিডব্যাকের জন্য। এই ফিডব্যাকটা কখন কাজ করবে, যখন আমরা চার্জিং প্লাগিং করব। চার্জিং প্লাগিং করার পরে আমাদের 5 ভোল্ট এখানে আসবে, আমাদের ফুল সেকশন ওয়ার্ক করতেছে। তো ওয়ার্ক করার পরে যখন ওয়ার্কিং এর প্রসেসের পরে আমাদের চার্জিং স্টার্টের পরে যখন আমরা চার্জারটা রিমুভ করি বা চার্জার খুলে ফেলাই, তখন এই ফিডব্যাক লয়, এই রেজিস্ট্যান্সে মেন ডিভাইসে ফিডব্যাক নিতেছে, গ্রাউন্ডের ফিডব্যাক। তো এটা নেওয়ার উদ্দেশ্য হলো যখন আমরা চার্জিং এ লাগাই, তো লাগাইলে দেখবেন অনেক সেটে অনেক ফল্ট আসে, এরকম যে চার্জিং আমরা খুলে ফেলছি বা চার্জিং রিমুভ করার পরেও কি আমাদের চার্জিং শো করতেছে, চার্জিং হতেছে। তো এটা ওই কারণে এই ফিডব্যাকটা লাগানো হয়েছে। যেমন আমরা চার্জিং প্লাগিং করব তখন এই গ্রাউন্ডের ফিডব্যাক লয়ে নেব,
ভোল্টেজটা যেখানে ক্যাপাসিটরের যে বা যে পার্টস গুলোর ভোল্টেজ থাকে ওই ভোল্টেজটা ড্রপ করে যাবে, তো সাথে সাথে আমাদের চার্জিং বন্ধ হয়ে যাবে, এরকম একটা ডিটেক্টর ব্যাপার আছে। তো এটা এই ওই ক্ষেত্রে কাজ করে এই 47 কিলো, এটা ফিডব্যাকের জন্য কাজ করে। তারপরে চলে আসছে এখানে আমাদের ডিভাইডার সার্কিট, এটার সংক্ষেপে নাম হচ্ছে বিসিডিটি, ভোল্টেজ চার্জিং ডিটেক্ট ট্রিগার, ভোল্টেজ চার্জিং ডিটেক্ট ট্রিগার। তো এইখানে যে ব্যাটারটা এই ডিভাইডার সার্কিটটা কাজ করে অনলি চার্জিং শো করানোর জন্য, না পার্সেন্টেজ বাড়ানোর জন্য, না এম্পিয়ার বাড়ানোর জন্য, কিছুই না, এটা অনলি চার্জিং শো করানোর জন্য এই ডিভাইডার সার্কিটটা কাজ করে। তো এটা কিভাবে কাজ করে আমরা একটু জানি। তো এটা ইনপুটে আছে কত আমাদের 5 ভোল্ট, তো ইনপুটে লাগানো আছে একটা সিরিজে রেজিস্ট্যান্স লাগানো আছে যেটা 333 কিলো ওহমস, 333 কিলো ওহমস। তারপরে আরেকটা সিরিজে লাগানো আছে, সিরিজে দিয়ে দেওয়ার পরে গ্রাউন্ড করা হয়েছে, সেটা হচ্ছে R2, যেটাকে আমরা R2 বলি, সেটা হচ্ছে 39K, মানে 39 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগানো আছে গ্রাউন্ডের সাথে, আরেকটা লাগানো আছে তার উপরে সিরিজে একই লাইনে, যেটা 333 কিলো ওহমস। তো এই বিসিডিটি লাইনে যে দুইটার মাঝ যে এই দুইটা রেজিস্ট্যান্সের মাঝখানে যে ভোল্টেজটা আউট হবে সেটা 0.6 থেকে 0.9 পর্যন্ত আউট হতে পারে। তো এই ভোল্টেজটা চলে গেছে সরাসরি পাওয়ার আইসির ভিতরে। তো পাওয়ার আইসি চার্জিং লোগো তখনই শো করব যখনই এই বিসিডিটির ফিনের মধ্যে, পাওয়ার আইসি খোলার পরে দেখবেন আমরা অনেকগুলো ফিন আছে, অনেকগুলো পা আছে, যেটাকে আমরা পা বলি বা যে ফিন বলি। তো ওই ফিনের যেটা বিসিডিটির ফিন, সেই ফিনে যদি 0.6 ভোল্টেজ আসে তাহলে পাওয়ার আইসি বুঝতে পারবে যে এটা চার্জিং এর জন্য প্লাগিং হয়েছে, চার্জিং শো করানোর দরকার। এই ভোল্টেজটা আপনি যে কোনো জায়গা থেকেই দেন, কোনো সমস্যা নাই। আপনার পাওয়ার আইসির দরকার হচ্ছে বাই চেঞ্জ করা, পাওয়ার আইসির দরকার হচ্ছে ভোল্টেজের। তো পাওয়ার আইসি ভোল্টেজ যে কোনো জায়গা থেকে ওই পিনের মধ্যে 0.6 পাওয়া গেলে চার্জিং শো করবে অটোমেটিক। তো এখানে কতক্ষণ দিবেন সেটা চার্জিং এর লগে সম্পর্ক, পাওয়ার আইসির এত জানার দরকার নাই। তো আপনার এখানে এই জন্য সার্কিটটা ডিভাইড করি, এখানে একটা সার্কিট তৈরি করে ভোল্টেজ ডিভাইড করে পাওয়ার আইসি কে দেওয়া হয়েছে ওই পিনে, যেটা বিসিডিটি, যেটা চার্জিং শো করার জন্য দরকার। তো ওই পিনটার মধ্যে 0.6 দেওয়া হয়েছে, দেওয়ার কারণে পাওয়ার আইসি সেন্স করছে যেখানে 0.8 সে চার্জিং শো শুরু হয়ে গেছে। তো এই লাইন সম্পর্কে আমরা বুঝছি। তো তারপরে আরেকটা লাইন দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা সার্কিট আছে এখানে, যেটা হচ্ছে নাম হচ্ছে চার্জ এলডি। তো চার্জ এলডিও কি ভাই, চার্জ এলডিওর কাম কি? তো চার্জ এলডিও এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা 10K রেজিস্ট্যান্স লাগানো আছে। তো 10K রেজিস্ট্যান্স, আরেকটা রেজিস্ট্যান্স কোথা থেকে আসলো, যে এখানে ইন দেখতে পাচ্ছেন, এখানে দুটো রেজিস্ট্যান্স কেন বলছি, যে এখানে ইন হচ্ছে 5 ভোল্ট, তো এখানে 5 ভোল্ট ইন। এই রেজিস্ট্যান্সে আমরা তো জানি সিঙ্গেল রেজিস্ট্যান্সে ভোল্টেজ কম করে না বা ভোল্টেজ ড্রপ করে না। তো সেই ক্ষেত্রে এই লাইনটা চলে আসছে সিরিজে, রেজিস্ট্যান্স পাস হয়ে চলে আসছে কোথায়, পাওয়ার আইসির ভিতরে। তো পাওয়ার আইসির পিএমআই এর ভিতরে যখন আসছে, তখন পিএমআই এর ইন্টারনালি রেজিস্ট্যান্সে বা পিএমআই এর ভিতরে যে রেজিস্ট্যান্সটা আছে ওই রেজিস্ট্যান্সে কাজ করে দুইটা রেজিস্ট্যান্স একত্রিত হয়ে ভোল্টেজ এখানে ডিভাইড হয়েছে। তো এখানে ইনপুট দেওয়া গেছে কত, 5 ভোল্ট, এখানে আউট পাওয়ার আইসি চেঞ্জ করতেছে কত, 2.8। যখন এই চার্জ এলডিওর মধ্যে, চার্জ এলডিওর পিনের মধ্যে 2.8 ভোল্টেজ যাবে, তখনই পাওয়ার আইসি চেঞ্জ করবে যে চার্জ এলডিওর লাইন ওকে আছে, চার্জ এলডিওর লাইন কি ওকে আছে। তো এবার আসি ভাই আমরা চার্জ এলডিও কি, চার্জ এলডিও কিভাবে কাজ করে, কিসের জন্য কাজ করে। তো চার্জ এলডিও কাজ করে, দেখবেন যে আমরা অনেক সময় অনেক দিন পড়ে থাকার পরে একটা সেটের ব্যাটারি প্রায় ডিসচার্জ হয়ে থাকে, একবারে চার্জ নাই, দেখেছো ও 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা লাগানোর পরে আমাদের চার্জ আসে। তো ওই ডিসচার্জ ব্যাটারিকে তাৎক্ষণিক চার্জ করার জন্য, হাই এম্পিয়ার করার জন্য এই চার্জ এলডিও কাজ করে। তো চার্জ এলডিও কাজ করে কিভাবে, দেখবেন যখন আমরা ব্যাটারিটা লাগাই, তো লাগানোর পরে তো ব্যাটারির কোনো চার্জ থাকে না, তো পাওয়ার আইসি কিভাবে অ্যাক্টিভ হবে।
পাওয়ার আইসি কে অ্যাক্টিভ করার জন্য এই ভোল্টেজটা দিয়ে গেছে, পাওয়ার আইসির ইন্টারনালি এলডিও সার্কিট চালু করার জন্য এই 2.8 দিয়ে গেছে। তো এই পাওয়ার আইসির ইন্টারনাল এলডিও কি, ইন্টারনাল এলডিও যে এলডিও গুলা চালু না হলে চার্জ ব্যাটারিতে হবে না বা চার্জ আসবে না। ওই ইন্টারনালি ওই সার্কিট যে সার্কিট গুলা পাওয়ার আইসির ভিতরে সেকশন গুলা অন হওয়ার দরকার, যে অন হলে কি আমাদের চার্জিং হবে, দ্রুত হবে বা চার্জিং এর সেকশন চালু হয়ে যাবে বা অন্যান্য সেকশন চালু হবে, লোগো আসবে, তখন এই চার্জ এলডিও কাজ করে। তো এই 2.8 আপনি কোথা থেকে দেন ডিভাইড করেন বা যে কোনো লাইন থেকে দেন, শুধু পাওয়ার আইসি ওই পিনের মধ্যে 2.8 পাওয়ার আইসি যদি পায় তাহলে চার্জ এলডিও ইন্টারনালি ওকে হয়ে যাবে। তো চার্জ এলডিও যখন ওকে হবে তখন লাইনটা চলে গেছে কোথায়, সরাসরি একটা এখানে একটা আইসি দেখতে পাচ্ছেন যেটা ওবিপি মানে ওভার ভোল্টেজ প্রোটেকশনের কাজ করে, যেটা 5 ভোল্ট চার্জিং আইসিতে ডিসি টু ডিসি আইসি বলে, কেউ চার্জিং আইসি বলে, কেউ পিএমআই বলে। তো এটাতে ঢুকার আগে এই আইসিটা ব্যবহার করা হয়েছে। 5 ভোল্ট যখন চার্জিং আইসিতে ইনপুট হবে তার আগে মাঝখানে এই ওবিপি আইসিটা ব্যবহার করা হয়েছে। এটা এই কারণে ব্যবহার করা হয়েছে, যদি এখানে 5 ভোল্টের বেশি অতিরোধ আসে তাহলে গ্রাউন্ড ভোল্টেজ গ্রাউন্ড করে দিব বা ড্রপ করে দেবে, বা ওই ওবিপি আইসিটা এদিকে ভোল্টেজ এদিকে পাস করা বন্ধ করে দিবে। তো এটার কাজ হচ্ছে এটা। তো যখনই আমরা বুঝলাম এই ওবিপি আইসি যদি খারাপ হয়ে যায় তাহলে এখানে বাইপাস করার সুযোগ আছে। এই ক্যাপ থেকে আমরা এই ক্যাপে একটা পজিটিভ টু পজিটিভে একটা জাম্পার করে দিলে আমাদের ওবিপি বাইপাস। তো ভোল্টেজ 5 ভোল্ট কিন্তু ভোল্টেজ প্রোটেকশন এটা চলে যাইব, যে ওবিপি নাই প্রোটেকশন করবে কি, লাইন তো ডাইরেক্ট। তো অবশ্যই এটা লাগাবেন, আর বাইপাস করে দিলেও আমাদের চার্জিং হবে। তো যখনই 5 ভোল্ট পাওয়ার আইসিতে ইন হবে তখনই আমাদের মেন সেকশন গুলো বুঝতে হবে। তখনই আমাদের সর্বপ্রথম যে ভোল্টেজ হবে, যে পাওয়ার আইসি কাজ করলে বা পাওয়ার আইসির ভিতরে ইন্টারনালি 5 ভোল্ট ঢুকছে কিনা, পাওয়ার আইসির ভিতরে অনেক সময় এই ওবিপি থেকেও পাওয়ার আইসির মাঝখান দিয়েও লাইন বিচ্ছিন্ন হতে পারে। তো এইটাতে আমরা সরাসরি এখানে একটা পাওয়ার আইসিতে যখন 5 ভোল্ট ঢুকছে তখন পাওয়ার আইসির আউটপুটে এখানে একটা ক্যাপাসিটর দেখতে পাবেন, যে এই ক্যাপাসিটরের মধ্যে 5 ভোল্ট থাকবে। এটার নাম দেওয়া হয়েছে এমআইডি, কেউ পিএমআইডি বলে, আরো এটার নাম আছে যেটা আইসি বেজ অনুযায়ী কনফিগারেশন অনুযায়ী এটার নাম দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম 5 ভোল্ট হবে, যে আউটপুটে 5 ভোল্ট আসবে কোথায়, এমআইডি তে। যখন আমরা এমআইডি তে 5 ভোল্ট পাবো তখনই বুঝবো যে আমাদের পাওয়ার আইসি চার্জিং আইসির ভিতরে 5 ভোল্ট ইন হয়েছে, মানে চার্জারে ভোল্টেজ ঢুকছে। তো 5 ভোল্ট যখন ঢুকবে তখন এখানে দেখবেন এখানে আরেকটা ক্যাপাসিটর লাগানো আছে সিরিজে। দেখবেন আমাদের চার্জিং সেকশনে একটা ক্যাপাসিটর লাগানো থাকে সিরিজে, যেটা দোনো পাশে ভ্যালু আছে, দোনো পাশে জিআর আছে বা দোনো পাশে ভোল্টেজ আছে। তো এই ক্যাপাসিটরের নাম দেওয়া হয়েছে বুট ক্যাপ। এই বুট ক্যাপাসিটরের এক পাশ থাকবে চার্জিং আইসির ভিতরের সাথে কানেক্ট, আর এক পাশ থাকবে বিপিএস কয়েলের সাথে কানেক্ট, যেটাকে কোয়ালকমে আমরা বিপিএস কয়েল বলি সংক্ষেপে, আর এমটিকে তে আমরা বি সিস্টেম বলি, বি সিস্টেম বা বিএসওয়াইএস। তো বি সিস্টেমে যখন এই কয়েলটা এটাকে আমরা এটার নাম দেওয়া হয়েছে কি, যে এটাকে এখানে আছে দেখতেছেন যে এলএক্স বা এসডব্লিউ। এলএক্স মানে হচ্ছে সুইচিং আর এসডব্লিউ মানে হচ্ছে সুইচিং। তো এই সুইচিং কয়েলটা যখন আসে তখন এই সুইচিং কয়েলের এক পাশে বুট ক্যাপাসিটরের এক মাথা সংযোগ থাকবে, কানেক্টিভিটি থাকবে, আর বুট ক্যাপাসিটরের আরেক মাথা থাকবে চার্জিং আইসির ভিতরে, আর বিপিএস কয়েলেরও আরেক মাথা থাকবে পাওয়ার আইসির ভিতরের দিকে। আর এটা বিপিএস জেনারেটর এই লাইনটা চলে গেছে সব জায়গায়, যেখানে যেখানে বিপিএস পাওয়ারের লাইনটা দরকার বা বি সিস্টেমের ভোল্টেজ দরকার 4.2 বা 3.7 দরকার, ওই জায়গাগুলা, যেমন 2GPA 4GPA গ্রাফিক্স লাইট এই অডিও এই সেকশন গুলাতে ভোল্টেজ ডিস্ট্রিবিউট করার জন্য এই বিপিএস কয়েলের লাইনটা ওটার সাথে কানেক্ট। এখন চার্জিং এর জন্য এখনো রেডিনো কি জন্য, যখন বিপিএস কয়েলের এক পাশে আমরা পাবো কত 3.7 থেকে 4.2, আর এক পাশে পাবো আমরা 3.7 থেকে 4.2 দুনো পাশে, কিন্তু এক পাশে সুইচিং হবে এক পাশে সুইচিং হবে না। যে পাশে সুইচিং হবে সে পাশে ক্যাপাসিটরের বুস্ট ক্যাপাসিটরের এক পাশে আমরা 4.2 বা 3.7 পাইতে পারি, আর
অন্য পাশে আমরা 8 ভোল্ট পাইতে পারি। তো 8 ভোল্ট পাইতে পারি না, 8 ভোল্ট থাকবে, এক পাশে 8 ভোল্ট আর এক পাশে হচ্ছে 3.7। তো বুট ক্যাপাসিটর যদি আমরা দোনো পাশে ভোল্টেজ পাই তাহলে মানিয়ে নিব যে আমাদের বুট ক্যাপ ওকে এবং চার্জিং এসি কাজ করতেছে, চার্জিং এসি ওয়ার্ক করতেছে। তো বুট ক্যাপাসিটর এক পাশে 8 ভোল্ট আর এক পাশে 3.7 বা 4.2। এবার বুট ক্যাপ খারাপ হলে কি হইব? তো বুট ক্যাপ খারাপ হলে আমাদের সেট ডেট হইতে পারে, 30% ডেট হইতে পারে, তারপরে 40% চার্জিং এ যেমন অটো চার্জিং শো করব, অটো চার্জিং এর প্রবলেম আসতে পারে, ফেক চার্জিং এর প্রবলেম আসতে পারে। ফেক চার্জিং হচ্ছে যেটা চার্জিং এর পার্সেন্টেজ কম বেশি দেখায় বা অনেক সময় চার্জিং শো করে কিন্তু এম্পিয়ার খায় না, এম্পিয়ার কনজাম্পশন হয় না বা কিংবা পার্সেন্টেজ বাড়ে না। তো এটার জন্যও বুটক্যাপ দায়ী। সুইচিং কয়েল, যেটা সুইচিং কয়েলও কিন্তু আপনার সে চার্জিং এর বড় একটা ভূমিকা রাখে। যদি কয়েলও যদি সুইচিং না করে তাহলে আপনার চার্জিং হবে না। আবার ব্যাটারি দিয়ে অনেক সময় দেখা গেছে কি ব্যাটারি দিয়ে ফোন চালু হয় না, আবার ওই যে কি চার্জিং এ চালু হয়ে যায়, এরকম প্রবলেম আসতে পারে। তো বিপিএস কয়েলও চেক করা জরুরি। তারপর চলে গেছে বিপিএস কয়েলের যে পাশ থেকে আউট বিপিএস যে বি সিস্টেমের যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটা চলে গেছে আবার পুনরায় চার্জিং এসির ভিতরে, চার্জিং এসির ভিতরে যাওয়ার পরে আবার আরেক পিন দিয়ে আউট হয়েছে। তো আউট হওয়ার পরে এখন বিভেটের জন্য তৈরি গেছে, দেখতে পাচ্ছেন এখানে বিভেটের লাইন চলে গেছে। যে বিপিএস এর যে চার্জিং এসির যে আউটপুটটা বি সিস্টেম আউট, যে বি সিস্টেম চলে গেছে, এক লাইন চলে গেছে ব্যাটারি কানেক্টরে, যেটা বিভেট, এটা বি ব্যাট। তো বি ব্যাটে চলে গেছে। তো বি ব্যাটে যাওয়ার পরে এখানে একই লাইন চলে আসছে কোথায়? আমাদের পিএমআই এর ভিতরে, পিএমইউ মানে পাওয়ার ম্যানেজমেন্টের ভিতরে যখন চলে আসছে তখন এই লাইনটা বি ব্যাটে গেছে, তারপর আসছে কোথায়? আমাদের পাওয়ার আইসির ভিতরে। তো পাওয়ার আইসির ভিতরে আসছে, তার মানে বিভেটে চলে গেছে, তার মানে এটা নয় যে আমাদের চার্জিং এর জন্য রেডি। চার্জিং এর জন্য রেডি এখনো হয় নাই। তো চার্জিং এর জন্য রেডি হতে হলে আমাদের এখানে পাওয়ার আইসি চেঞ্জ করব, আইডি লাইন, সিপিইউ চেঞ্জ করবে, আইডি লাইন, তারপরে চেঞ্জ করবে থার্মাল, যেটাকে আমরা ব্যাটন নামে জানি, এমটিকে তে ব্যাটন বা কোয়ালকমে থার্মাল। তো যেটাকে থার্মালে বেশি জনপ্রিয় বা বেশি বুঝে মানুষ, তো থার্মাল যেটা ব্যাটন ওইটা, আর আইডি। তো আইডি কিভাবে কাজ করে দেখেন, এই আইডি লাইনটার এখানে একটা 1K আর একটা 10K রেজিস্ট্যান্স দিয়ে লাইনটা সিরিজ হয়ে চলে আসছে পাওয়ার আইসির ভিতরে। আসার পরে এখানে ডিভাইড যেটা হবে, তো এই ডিভাইডের চলে আসে সিপিইউর ভিতরে। ভোল্টেজ যে চেঞ্জ করবে কে? সিপিইউ। কিন্তু এখানে পাওয়ার আইসির ভিতরে লাইনটা আসার কারণটা কি? পাওয়ার আইসির ভিতরে লাইনটা আসার কারণ হচ্ছে এটা ইন্টারনালি পাওয়ার আইসি এর ভোল্টেজ দিয়েছে। যে পাওয়ার আইসি দেখেন, এই পাওয়ার আইসির ভিতরে বিআই 1.8 পাওয়ার আইসি ভোল্টেজটা দিছে, তারপরে এখানে ব্যাটারি লাগানোর পরে যে ভোল্টেজটা ডিভাইড হবে সেই ভোল্টেজটা সিপিইউর ভিতরে আসছে। তো ব্যাটারি লাগালে ডিভাইড কিভাবে হবে ভাই? তো এখানে যে রেজিস্ট্যান্সটা, এখানে সিঙ্গেল রেজিস্ট্যান্স লাগানো আছে, তো এই রেজিস্ট্যান্সটা আর ব্যাটারির যে মেন বেস আছে ওই বেসের ভিতরে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো ওই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স যখন অ্যাক্টিভ হবে তখনই এটা ভোল্টেজ ডিভাইড হবে, আর তখনই বুঝতে পারবে সিপিইউ বুঝতে পারবে যে আমাদের ব্যাটারি লাগানো হয়েছে, যে ব্যাটারি লাগছে কিনা বা অরিজিনাল ব্যাটারি কিনা বা এটা অন্য কোনো কোম্পানির ব্যাটারি তো না, এরকম সিপিইউ চেঞ্জ করার পরে চার্জিং এর জন্য সিগন্যাল আসবে। তখন সেম থার্মাল লাইনও সেম কাজ করে। এখানে পাওয়ার আইসি ভোল্টেজ দিয়েছে, পাওয়ার আবার ঘুরিয়ে পাওয়ার আইসির ভিতরে গেছে চেঞ্জ করার জন্য, পাওয়ার আইসি চেঞ্জ করার জন্য যে ভোল্টেজ বাই এখানে 1.8 আসলে তো সিপিইউ বুঝবে যে এখানে ব্যাটারি লাগানো হয় নাই। তো এই জন্য ব্যাটারি লাগলে ভোল্টেজ ডিভাইড হবে, ডিভাইড হলে এখানে 0.6 হবে, 0.6 চলে আসবে সিপিইউর ভিতরে এবং পাওয়ার আইসির ভিতরে। তো তখনই পাওয়ার আইসি চেঞ্জ করবে, সিপিইউ অ্যাক্টিভ কাজ করা শুরু করে দিবে, সিগন্যাল দেওয়া শুরু করে দিবে। তো এখানে আরেকটা জিনিস বুঝার আছে যে এখানে যে আইডি লাইন এটা তো ঠিক আছে, কিন্তু এখানে এখন আমাদের টার্বো চার্জার আসছে ফাস্ট চার্জের জন্য। তো ফাস্ট চার্জের জন্য এখানে এই যে লাইনটা কাজ করবে সেই লাইন
ফাস্ট চার্জিং এর জন্য এখানে দেখবেন ডিএমডিপি দুটা লাইন দিয়ে গেছে, ডিএমডিপি দুটা লাইন, এটা এই দুটা লাইন সরাসরি চলে গেছে পাওয়ার আইসির ভিতরে এবং চলে আসছে সিপিইউর ভিতরে। তো সিপিইউর ভিতরে এইখানে ভোল্টেজ আমাদের 0.6 থেকে 3 ভোল্টেজ পর্যন্ত থাকতে পারে ডিএমডিপির মধ্যে। তো এখানে আমি রেজিস্ট্যান্স উইথড্র করি না, কিন্তু এখানে দুইটা রেজিস্ট্যান্স থাকতে পারে, হয়তো 1K বা 2K। হ্যাঁ, তো এখানে যে কোনো রেজিস্ট্যান্স লাগানো থাকতে পারে, এটাকে রেজিস্ট্যান্স দিয়ে পাওয়ার আইসির ভিতরে গেছে আর সিপিইউর ভিতরে গেছে। তো যখনই সিপিইউ সেন্স করবে বা পাওয়ার আইসি সেন্স করবে যে ডিএমডিপি ওকে আছে, তখনই আমাদের ফাস্ট চার্জিং এর জন্য সিপিইউ সিগন্যাল দিব। বা ভাই এখন আমাদের ব্যাটারি আইডি এবং থার্মাল দোনোটা অ্যাক্টিভ হওয়ার পরে এখন পাওয়ার আইসি কিভাবে বুঝবো যে ভাই আমাদের চার্জ কত পার্সেন্ট করার দরকার, কত পার্সেন্ট করার দরকার এবং কত স্পিডে কত এম্পিয়ারে চার্জ করা দরকার, কি ফাস্ট চার্জ করব না 10% করব না 20% করব। তো সেটার জন্য এই ডিএমডিপি আমাদের কাজ করে। তো এই ডিএমডিপি পাওয়ার আইসির ভিতরে আসার কারণে হচ্ছে এটা যে কত পার্সেন্ট চার্জ করব, সিপিইউ বুঝবে যে কত পার্সেন্ট চার্জ করা উচিত, কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আছে। তো কত পার্সেন্ট চার্জ ব্যাটারিকে চেঞ্জ করার জন্য ব্যাটারি আইডি, কথা বুঝতে পারছেন? তো ব্যাটারিকে চেঞ্জ করার জন্য ব্যাটারি আইডি যে লাইনটা আছে ওইটা, এবং কত পার্সেন্ট চার্জ করতে হবে, কত পার্সেন্ট চার্জ আছে সেটা হচ্ছে চেঞ্জ করবে কে, ব্যাটারি আইডি লাইনে। ব্যাটারি আইডি লাইনের দ্বারা চেঞ্জ করবে যে কত পার্সেন্ট চার্জ আছে এবং ব্যাটারি লাগছে কিনা, ঠিক আছে, ব্যাটারি লাগানো হয়েছে কিনা। আর থার্মাল চেঞ্জ করবে সেটা কোথাও হিট হয় কিনা, কোথাও বা ভোল্টেজ আপ ডাউন হয় কিনা সেটার চেঞ্জের জন্য। এজন্য যদি আমাদের এই থার্মালের ব্যাটনের যে রেজিস্ট্যান্স গুলো আছে এগুলা ভোল্টেজ কম বেশি হয়ে যায়, তাহলে এখানে ইরের আসবে, ব্যাটারি টেম্পারেচার টু লো, টেম্পারেচার টু হাই। তো এটা আমরা জানি যে এটা থার্মাল লাইনে রেজিস্ট্যান্সে প্রবলেম হলে এটা আসে। তো ডিএমডিপির কাজ হচ্ছে শুধু যে ডাটা ট্রান্সফার এটা না, ফ্ল্যাশিং এর লাইট এটা না, ডিএমডিপির কাজ ফাস্ট চার্জিং এর জন্য, ফাস্ট চার্জিং এর জন্য এবং কত স্পিডে করবে কিংবা কত পার্সেন্ট আছে আর কত পার্সেন্ট করানোর দরকার, তো এটা ডিএমডিপির মধ্যে ডিএমডিপি সীমাবদ্ধ, এটা ডিএমডিপি দেয়। তো এটার জন্য ডিএমডিপি আমাদের জরুরি, ডিএমডিপি চেক করতে হবে। ডিএমডিপি তে ভোল্টেজ আসতে পারে 0.6 থেকে 3 ভোল্ট পর্যন্ত। তো এখানে আর একটা লাইন দেখতে পাচ্ছেন যে আর একটা লাইন আছে এখানে গ্রাউন্ডের সাথে, এখানে ব্যাটারি কানেক্টর যে মেন গ্রাউন্ড, তো এই গ্রাউন্ডের সাথে একটা কোড রেজিস্ট্যান্স লাগানো আছে, যেটাকে আমরা কোড রেজিস্ট্যান্স বলি বা কারেন্ট চেঞ্জ রেজিস্ট্যান্স বলি বা শান্ট রেজিস্ট্যান্স বলি। তো এই কারেন্ট চেঞ্জ রেজিস্ট্যান্স এটা একটা চেঞ্জ লাইন, এখানে রেজিস্ট্যান্সের গ্রাউন্ড করা হয়েছে আর রেজিস্ট্যান্সের এক লাইন একটা আছে সিপিইউর ভিতরে গেছে পাওয়ার আইসির ভিতরে, সেম রেজিস্ট্যান্সের উপাশেও আরেকটা আছে সিপিইউর ভিতরে এবং পাওয়ার আইসির ভিতরে। এটাকে কারেন্ট চেঞ্জ রেজিস্ট্যান্স বলে। কারেন্ট চেঞ্জ মানে ব্যাটারিতে কত পার্সেন্ট কারেন্ট আছে, কত পার্সেন্ট কারেন্ট আছে এটা গ্রাউন্ড চেঞ্জ করে, অনলি গ্রাউন্ড। যে কোনো কিছু যেই কোনো আইসি অ্যাক্টিভ হইতে হলে ভোল্টেজ লাগে, তো ভোল্টেজ হইলে তো পজিটিভ ভোল্টেজ হইলে তো পাওয়ার আইসি বা চার্জিং আইসি বা অডিও আইসি বা নেটওয়ার্ক আইসি অ্যাক্টিভ হয় না, এটার জন্য গ্রাউন্ডের দরকার। তো এই গ্রাউন্ডকে চেঞ্জ করার জন্য এই এই কারেন্ট চেঞ্জ রেজিস্ট্যান্সটা লাগানো হয়েছে। এটা গ্রাউন্ড যখনই পাওয়ার আইসি কিভাবে বুঝবো বা সিপিইউ কিভাবে বুঝবো যে এখানে বাই ব্যাটারি লাগছে কিনা বা এখানে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে, অবশ্যই এটা দুটো লাইনের প্রয়োজন। তো এখানে একটা নাম দিয়েছে সিএসপি, এটা পজিটিভ কারেন্ট চেঞ্জ পজিটিভ, কারেন্ট চেঞ্জ নেগেটিভ। কারেন্ট চেঞ্জ পজিটিভ নেগেটিভের দ্বারা শুধুমাত্র গ্রাউন্ড চেঞ্জ করে, শুধুমাত্র কি চেঞ্জ করে, গ্রাউন্ড চেঞ্জ করে। এই গ্রাউন্ড চেঞ্জ করার পরে যখন ভোল্টেজ থাকবে তখনই চেঞ্জ করার পরে বুঝতে পারবে যে না ভাই সবকিছুই তো ঠিকঠাক আছে, এখন চার্জিং এর জন্য ওকে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমাদের এই চার্জিং এর পুরো সেকশনটা স্টেপ বাই স্টেপ, আপনারা হয়তো যদিও প্রথমবার না বুঝেন এটাকে বারবার দেখবেন, তো দেখার পরে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে শুরু থেকে আমি আরেকবার এক্সপ্লেন করি যে
জেনারেট লাগানো আছে, ক্যাপাসিটর লাগানো আছে এই দুইটা প্রোটেকশনের জন্য। এখানে একটা 47 কিলো ওহমসের রেজিস্ট্যান্স লাগানো আছে গ্রাউন্ডের সাথে, যেটা ফিডব্যাকের জন্য। চার্জার রিমুভ করার পরে এটা গ্রাউন্ড ফিডব্যাক নেয়। এখানে ডিভাইডার সার্কিট আছে, চার্জ বিসিডিটি, এখানে যেটা বিসিডিটি লেখা আছে এখানে 0.6 পাওয়ার আইসির ভিতরে ইনপুট হয়। ইনপুট হচ্ছে পাওয়ার আইসির ভিতরে ইনপুট হয় 0.6। এখানে মেইন ইনপুট হচ্ছে 5 ভোল্ট। তো 5 ভোল্টকে ডিভাইড করার পরে পাওয়ার আইসি 0.6 ইনপুট পায়। এখানে আরেকটা লাইন, আরেকটা সার্কিট আছে যেটার নাম হচ্ছে চার্জ এলডিও। চার্জ এলডিও একটা 10K রেজিস্ট্যান্স লাগানো আছে চার্জিং এর লাইনে, আরেকটা রেজিস্ট্যান্স পাওয়ার আইসির ভিতরে কাজ করে। তো লাইনটা সরাসরি চলে গেছে পাওয়ার আইসির ভিতরে। পাওয়ার আইসির পাশে রেজিস্ট্যান্সের এক পাশে থাকবে 5 ভোল্ট এই রেজিস্ট্যান্সে, যেটা চার্জ এলডিও এর মধ্যে 10K লাগানো আছে, এটার এক পাশে থাকবে 5 ভোল্ট 5 ভোল্ট, আর এক পাশে থাকবে 2.8। তারপরে লাইনটা চলে গেছে সরাসরি ওবিপি। ওবিপি কি কাজ করে সেটা তো বুঝেন, ওভার ভোল্টেজের কাজ করে। তো লাইনটা পাস করছে ভোল্টেজ 5 ভোল্ট পাস করার পরে চলে গেছে আমাদের চার্জিং এসির ভিতরে। চার্জিং এসির ভিতরে যাওয়ার পরে এখানে এমআইডি চেক করবেন 5 ভোল্ট। এমআইডি ফাইলে বুঝবেন যে আমাদের চার্জিং এসির ভিতরে 5 ভোল্ট ইন হয়েছে। তো 5 ভোল্ট ইন হওয়ার পরে এখানে সুইচিং হবে বা বিএসওয়াইএস যেটা এটা শুরু হবে। তো এখানে একটা বুট ক্যাপ লাগানো আছে, বুট ক্যাপের এক পাশে থাকবে 4.2 বা 3.7, আর এক পাশে থাকবে 8 ভোল্টেজ। তো এইটাকে আপনাকে চেক করা খুব জরুরি। তো বুট ক্যাপের কাজ কি সেটা তো বললাম, ফেক চার্জিং আসতে পারে, ফোন ডেট হতে পারে, চার্জিং অটো হতে পারে। হ্যাঁ, তারপরে সুইচিং কয়েল খারাপ হইলেও আপনার সেট দিয়ে গেছে ব্যাটারি দিয়ে চালু হবে না, চার্জিং এ ডিস্টার্ব করবে। হ্যাঁ, এম্পিয়ার কম আসতে পারে বা এখানে ভোল্টেজ কম আসতে পারে। তারপরে লাইনটা চলে গেছে আবার চার্জিং এসির ভিতরে। তারপরে লাইন চার্জিং এসির ভিতরে থেকে আউট হচ্ছে যেটা বিভেট বা বি সিস্টেম যেটা আউট হয়েছে, এটা লাইন সরাসরি ব্যাটারি কানেক্টরে গেছে এবং পাওয়ার আইসির ভিতরে গেছে। তো পাওয়ার আইসির ভিতরে যাওয়ার কারণ হলো ভোল্টেজ চেঞ্জ করা, যে অবশ্যই চেঞ্জ করে যে ভোল্টেজ কত আসছে। এখানে যদি 3.7 এর নিচে আসে তাহলে পাওয়ার আইসি চেঞ্জ করবে যে কম আসছে বা ব্যাটারিতে চার্জ করা যাবে না। তো এই চেঞ্জের জন্য পাওয়ার আইসির ভিতরে আসছে, আর বিভেটে গেছে ব্যাটারি চার্জ হওয়ার জন্য। তারপরে চলে আসছে এখানে থার্মাল বা ব্যাটন যেটা লাইন, এই ব্যাটনে পাওয়ার আইসি থেকে 1.8 দিয়ে গেছে। এখানে 100 কিলো রেজিস্ট্যান্স 10K রেজিস্ট্যান্স দিই। এটার একটা ডিভাইডেড সার্কিট হচ্ছে যেটার আউটপুট হচ্ছে 0.6 সিপিইউ এর ভিতরে গেছে, যেটা সিপিইউ এবং পাওয়ার আইসি চেঞ্জ করে যে থার্মাল লাইন ওকে আছে কিনা বা ব্যাটারি ঠিক আছে কিনা। তারপরে আইডি লাইন তো আইডি লাইনের দ্বারা ব্যাটারিকে চেঞ্জ করে, ব্যাটারি চেঞ্জ এই পাওয়ার আইসি চেঞ্জ করে যে ব্যাটারি লাগানো হয়েছে কিনা, অরিজিনাল ব্যাটারি কিনা। তারপরে আসছে এখানে কারেন্ট চেঞ্জ রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে সিপিইউ পাওয়ার আইসি যেমন চেঞ্জ করে এটা গ্রাউন্ড আছে কিনা, গ্রাউন্ড পাইছে কিনা। এটা একটা ফিডব্যাকের সিস্টেম চেঞ্জ, এটা চেঞ্জ করে আর কি যে এটার গ্রাউন্ড আছে কিনা। এই তারপরে ডিএমডিপি তো বললাম, ডিএমডিপি ফ্ল্যাশিং এর ডাটা ট্রান্সফার ছাড়াও ডিএমডিপি ফাস্ট চার্জিং এর কাজ করে, টার্বো চার্জিং এর কাজ করে, যেটা দ্বারা সিপিইউ বা পাওয়ার আইসি চেঞ্জ করে যে ব্যাটারির কত পার্সেন্ট চার্জ করার দরকার, কত মিনিটে ক পার্সেন্ট হওয়া উচিত। এই তো এখানে বিসিডিটির যে লাইনটা এটা বলতে ভুলে গেছি, বিসিডিটি অনলি চার্জিং শো করায়, পাওয়ার আইসি লোগোটা দেয়, যেটা যে লোগোটা আসে ওটা এই বিসিডিটি লাইনে থেকে হয়। যদি বিসিডিটি খারাপ হয় আপনার চার্জিং শো করবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই, অপেক্ষা করবেন নেক্সট ভিডিওর জন্য, আর সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। ইনশাল্লাহ যদি কোনো কিছু ভুল হয়, কোনো কিছু থাকি যায় বা বলার বাকি রয়ে গেছে বা ভুলে গেছি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেজন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।